পেঁয়াজ উপদেষ্টাকে পেঁয়াজ উপদেষ্টার কাছে আমাদের প্রশ্ন। আপনাকে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গায় আপনাকে বসানো হয়েছে। আপনি আগে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। আমাদের আপনার কর্মকাণ্ড এবং অ্যাক্টিভিটিস দেখে সন্দেহ হচ্ছে আপনি আসলে যোগ্যতায় লেফটেন্যান্ট হয়েছিলেন কিনা, নাকি কোটা বা কোনো লিঙ্ক লবিং দিয়ে আপনি আসলে লেফটেন্যান্ট হয়েছিলেন। আপনার যে পদ, আপনার যে পদবি, আমি মনে করি সেটা পুরো বাংলাদেশ সেনাবাহিনীকেও অনেকাংশে খাটো করে। ঠিক, শুধু তাই নয়, আমি তাকে আরও কিছু উপাধি দিতে চাই। উনি ব্যর্থতায় কামেল। ওনার যেই কর্মকাণ্ড ইদানিং আমরা দেখেছি বিগত 1-1.5 বছরে, উনি আসলে ব্যর্থতার উপরে কামেল পাশ করেছেন। উনি ওনার অযোগ্যতায় উনি পরিপূর্ণভাবে সফল হয়েছেন। যেখানে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নির্মমভাবে শ্যুট করা হয়েছে, যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তার অপরাধীদেরকে যখন গ্রেপ্তারের প্রশ্ন করা হয়েছে, এই বিষয়ে তিনি আসলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। শুধু তাই নয়, যখন অপরাধী পালিয়ে গেছে তারপরে তিনি ঘোষণা করছেন যে অপরাধীকে গ্রেপ্তার করে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দিবেন। এর মতো প্রহসন, এর মতো তামাশা জাতির সাথে আর কেউ করেছে বলে আমরা দেখি নাই। আমরা বলতে চাই, আপনি ইতিমধ্যে আপনার ব্যর্থতার 16 কলা পূর্ণ করেছেন। ব্যর্থতায় কামেল পেঁয়াজ উপদেষ্টা, আপনি যদি পদত্যাগ না করেন, আপনাকে ঘাড়ে ধরে পদত্যাগ করানো হবে, আপনাকে বাধ্য করা হবে পদত্যাগ করতে। আপনার কোনো যোগ্যতা নাই, কোনো কমন সেন্স নাই রাষ্ট্রের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে থাকার, যিনি আইন শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আরেকটা বিষয় আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই। হাদী ভাইকে শুট আউট করার পরে তার অপরাধীদেরকে গ্রেপ্তার না করে আপনারা তামাশা শুরু করেছেন। আশিক চৌধুরী তার হেলমেটে হাদির ছবি লাগিয়ে আকাশ থেকে জাম দিবে, আপনারা এই ধরনের ছবি আপনার ফেসবুক থেকে আমরা তো আশা করি নাই। আমরা আপনার ফেসবুক থেকে আশা করেছিলাম আপনি হাদির সাসপেক্টেড শুটারদেরকে গ্রেপ্তার করবেন, তাদেরকে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে জনসম্মুখে উপস্থাপন করবেন। আমরা মনে করি রাষ্ট্রের যে গোয়েন্দা বাহিনী আছে, এই গোয়েন্দা বাহিনী পুরোপুরি ম্যাল ফাংশনিং করছে। অকার্যকর কোনো একটা বাহিনী যদি অকার্যকর হয় সেটা এক প্রশ্ন, যে ভাই এটা কাজ করছে না, এটা ফাংশন করছে না। কিন্তু যখন ওই বাহিনী ম্যাল ফাংশন করে সেটা অনেক ভয়ানক। আমাদের মনে করি আমাদের গোয়েন্দা বাহিনী ম্যাল ফাংশন করছে। যদি অকার্যকর হতো তাহলে হয়তো আমরা অনেক কিছু জানতে পারতাম না, হাদিকে আমরা নিজেরাই জনগণ গ্রেপ্তার করতে পারতো। কিন্তু যখন ম্যাল ফাংশন করছে, অর্থাৎ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ মদদে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে, দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করা হচ্ছে, তখন আমরা আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, নিরাপত্তা এবং সার্বিক বিষয়ে অবশ্যই শঙ্কিত এবং উদ্বেগজনক অবস্থায় আছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পি। আসসালামু আলাইকুম সকল সাংবাদিক ভাই এবং নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। দেখেন, অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে আসলে বলতে হচ্ছে, দেশের ভিতরে রাজনৈতিক অঙ্গন সহ নিরাপত্তা অঙ্গন, প্রত্যেকটা অঙ্গনে একটা 49 বায়ু পরিলক্ষিত হচ্ছে। তো এই পর্যায়ে আমরা আসলে দেখতে পাচ্ছি যে সেই পুরনো কালচার, সেই আওয়ামী লীগ শাসনামলে যেভাবে সেই ফ্যাসিবাদরা যেভাবে মানুষকে হত্যা করত, যেভাবে নির্যাতন করত, জুলুম করত, ঠিক একই রকম একটা তন্ত্র তারা কিন্তু আবারও কায়েম করতে চাচ্ছে। আমরা দেখেছি বিগত দিনে আওয়ামী লীগকে যেভাবে ফ্যাসিবাদ হতে একটু একটু করে সাহায্য করা হয়েছিল, আবার সামনে হয়তো কোনো ফ্যাসিবাদতন্ত্রকে সামনে আনার জন্য এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে আমরা কোনোভাবে আর সেই শাপলার হত্যাযজ্ঞ কর্মকাণ্ড দেখতে চাই না। এই বাংলাদেশে শাহবাগতন্ত্র কায়েম হোক, আমরা সেটা দেখতে চাই না। এই বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান হোক, আমরা সেটা দেখতে চাই না। জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এই নিরাপত্তার কোনো বিকল্প নাই। আমরা দেখেছি হাদিকে কিভাবে শ্যুট করা হয়েছে, অথচ দেখলাম আজকেই মনে হয় খবরে দেখলাম যে তার প্রেমিকা এবং স্ত্রী তাদেরকে, ওই যে যিনি শ্যুট করেছে তাদেরকে নাকি মানে গ্রেপ্তারের আওতায় আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো এত সময় পেরিয়ে গেল, অথচ কেউ হাই জাম্প করছে, কেউ বলছে যে 50 লাখ টাকার পুরস্কার দিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর এত বড় অধঃপতন হয়েছে যে তারা নিজেদের এত বড় গোয়েন্দা বাহিনী থাকতে, এত কিছু থাকা সত্ত্বেও তারা এখনো অবধি
ঠিকভাবে একটা মানে শুটারকে, তাও কোথায় শ্যুট করেছে, পল্টনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে অসংখ্য সিসি ফুটেজ, অসংখ্য ক্যামেরা রয়েছে, মানে চাইলে তারা কিন্তু খুব অনায়াসে সেগুলো বের করতে পারে, কিন্তু তারা সেটা করতে পারছে না। তা আমরা আসলে বলতে চাই যে এই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের বিপ্লবীরা, বিপ্লব পরবর্তী সময়ে বাংলা মানে যারাই বিপ্লব সংগঠিত করেছে তাদেরকে তারা টার্গেট কিলিং করার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা হয়তো এটা ভেবেছিল যে হাদিকে যদি শ্যুট করা হয় তাহলে হয়তো বাংলাদেশে একটা ভয়তন্ত্র কায়েম হবে, বাংলাদেশ হয়তো আবার ভয় পাবে। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে হাদিকে হত্যা করার পরে নতুনভাবে একটা বাংলাদেশ আবার জেগে উঠেছে। সুতরাং আমরা বলতে চাই এই নতুন বাংলাদেশে সেই পুরাতন বন্দোবস্তের নামে আর রাজনীতি আমরা দেখতে চাই না। যারা বাংলাদেশে ভয়ের রাজনীতি কায়েম করতে চায়, যারা বাংলাদেশটাকে আবার ফ্যাসিবাদী শাসনামলায় সেই জায়গায় নিয়ে যেতে চায়, আমরা স্পষ্ট করে তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, বিপ্লবীরা কিন্তু এখনো মরে যায়নি, বিপ্লবীরা কিন্তু জেগে আছে। আজকে শুধু হাদি নয়, আজকে অনেকজনের উপরে তারা টার্গেট করে কিলিং করার চেষ্টা করছে। আমরা দেখেছি অনেকে দিল্লির এজেন্ডাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমরা বলতে চাই বাংলাদেশে থেকে দিল্লির থেকে যেভাবে নিউজ আমাদের দেশে আসে এবং দিল্লি থেকে যেভাবে এই বাংলাদেশকে পরিচালনা করার একটা পায়তারা চলছে, আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে আর ওই দিল্লির যে শাসন সেটা আর আমরা কায়েম করতে দিতে চাই না। সুতরাং সবশেষে আমি একটা কথাই বলবো, এই দেশের জনগণের নিরাপত্তা দিতে হবে। যে দেশের জনগণের মানে যে দেশে বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নেই, সে দেশের জনগণের জীবনকে কিভাবে তারা নিরাপত্তা দিবে আমি সেটাই বুঝতে পারছি না। যদি এই নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়, আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই ছাত্র অধিকার পরিষদ থেকে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা ইনশাল্লাহ রাজপথে নামবো। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বক্তব্য তো আসলে সংবাদ সম্মেলনে আসছে, সংবাদ সম্মেলনটা লিখিত বক্তব্য সেটা করলে ভালো হয়, কারণ সবাই লাইভে আছি তো ছোট করে মানে একজনই বলে একজন বলে শেষ করে দেয়। সংবাদ সম্মেলন তো আমরা সাদমান বলুক, আমাদের ঢাকা বিশ্ব সভাপতি, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি এবং সলিমুল্লাহ মুসলিম হলের জিএস সাদমান আব্দুল্লাহ আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ধন্যবাদ। বর্তমান বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়েই আজকের এই সংবাদ সম্মেলন। আসলে বাংলাদেশের এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে কয়টি ঘটনা ঘটেছে, এই আমাদের উপদেষ্টা পরিষদে যে কতগুলো যে ব্যর্থতার দৃষ্টান্ত আমরা দেখেছি, এগুলো আসলে এই সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করা সম্ভব না। আপনারা দেখেছেন এই উপদেষ্টা পরিষদের একের পর এক ব্যর্থতা এই আইন শৃঙ্খলা বাহিনীর মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা আসলে উপদেষ্টা পরিষদে তারা কী কারণে বসেছে আমরা দেখতে পাচ্ছি। তারা আসলে ওই খুনি পতিত ফ্যাসিস্ট লীগের কর্মী বা ফ্যাসিস্ট দোষকদের সেফ এক্সিট দেওয়ার জন্যই মূলত উপদেষ্টা পরিষদে বসেছে। কোনো একটা অকারেন্স ঘটে বা বিগত সময় যারা বিভিন্ন খুনের আসামি বা হামলার সাথে জড়িত ছিল তাদেরকে কীভাবে ইন্ডিয়ায় মানে সেফলি এক্সিট দেওয়া হয় বা সুন্দরভাবে পাচার করা যায়, এই বিষয়ে যেন দিক নির্দেশনা তারা দিয়ে থাকে এরকমই মনে হচ্ছে আমাদের। কারণ দেখে থাকেন আমরা উপদেষ্টা পরিষদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য থেকে শুনি তারা আসলে খুনিদেরকে চিহ্নিত করার জন্য বা খুনিদেরকে ধরিয়ে দেওয়ার জন্য জনগণের কাছে সাহায্য চায়। এর থেকে লজ্জা এবং হাস্যকর আসলে কোনো কিছু হতে পারে না। তারা কীভাবে বলতে পারে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা প্রথম থেকেই শুনে আসতেছি আপনারা অমুককে ধরিয়ে দিন, আপনার আশেপাশে কোনো আওয়ামী লীগ থাকলে বা ফ্যাসিস্ট লীগ থাকলে বা কোনো খুনের পরিকল্পনা থাকলে খুনিকে ধরিয়ে দিন, আমাদের এই ওসমান হাদির হত্যাকারী বা দুঃখিত শুটার যে ছিল তাকে ধরিয়ে দিন, এই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। তার মানে তাহলে আপনাদের কাজটা কি? আপনাদের সামনে দিয়ে কোনো অকারেন্স ঘটলে পুলিশ বাহিনী দেখা যাচ্ছে, সিসিটিভি ক্যামেরার সামনে দেখা যাচ্ছে দুজন পুলিশ, তারা ওসমান হাদিকে যখন শ্যুট করা হয়েছে তার কিছুক্ষণ পরেই তারা ওই ঘটনাস্থল থেকে কিন্তু বাইক নিয়ে সরে যায়। তাহলে তারা আসলে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাই না। তারা শুধু পারে কখন ছাত্ররা যৌক্তিক কোনো আন্দোলন নিয়ে রাস্তায় যখন নামে তাদের কীভাবে লাঠিপেটা করা যায়, কীভাবে বিপ্লবীদের মাথায় আঘাত করা যায়, তার কীভাবে সুষ্ঠু কোনো দাবি নিয়ে যখন ছাত্ররা আন্দোলনে নামে তাদের কীভাবে দমন করা যায়, সেই বিষয়ে যেন তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। তো আমরা আজকের এই জায়গা থেকে সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এই স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাজকর্মে সম্পূর্ণ রকম ব্যর্থ হয়েছে। তার এই ব্যর্থতার কারণে ছাত্র অধিকার পরিষদ তার পদত্যাগের দাবি জানাচ্ছে এবং দ্রুত সময়ে তার এই দায়িত্ব থেকে অব্যাহতি নিশ্চিত করে ছাত্র অধিকার পরিষদ ইনশাল্লাহ তাদের মাঠে কার্যক্রম নিশ্চিত করবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা সংবাদ সম্মেলন ডেকেছি সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে। বিশেষ করে আপনারা জেনে থাকবেন আমরা
বিগত দিনেও দাবি জানিয়ে আসছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা মনে করি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বন্ধ করে রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের প্রাণ। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা থাকে তখন সন্ত্রাসীরা এখানে অরাজকতা তৈরি করতে ভয় পায়। সেই জায়গা থেকে আমরা এখান থেকে দাবি জানাতে চাই অতি দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেন খুলে দেওয়া হয়। এবং আমরা বিগত দিনে লক্ষ্য করছি 71 এবং 24 নিয়ে নানা ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘৃণা স্তম্ভ তৈরি করা হয়েছে, সেখানে একটা অরাজকতা তৈরি হয়েছে। তো এই যে অরাজকতা তৈরি হচ্ছে এর পিছনে কারা দায়ী সে ব্যাপারে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছেন আপনারা সে ব্যাপারে পদক্ষেপ নেবেন। এবং আমরা এখানে বলতে চাই, বিশেষ করে আওয়ামী লীগ যেভাবে 71 সালকে নিজেদের সম্পত্তি দাবি করে বাংলাদেশে মানে ফেসিবাদ কায়েম করার চেষ্টা করেছে, এখন আমরা নতুনভাবে দেখছি জামাত শিবিরকে 24 তারা চেষ্টা করছে জামাত শিবিরের নিজস্ব সম্পত্তি দাবি করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমরা এখান থেকে দাবি জানাতে চাই জামাত শিবির যেন এই 24কে নিজেদের সম্পত্তি না বানিয়ে, যেন আমরা যারা সকলেই বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থানে আমরা বিশেষ করে ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল, বিএনপি সহ যারাই এই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল সবার অংশগ্রহণের, যারা যার যার জায়গা থেকে এই ভূমিকা রেখেছিল সবার ভূমিকা যেন স্বীকার করা হয়। কেউ যেন এককভাবে আওয়ামী লীগের মতো 24কে মানে নিজস্ব সম্পত্তি না বানাতে পারে সে ব্যাপারে আমরা দাবি জানাচ্ছি। এবং এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ভাইদের প্রতি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সহযোদ্ধা, আমাদের বন্ধু, ইনকলাব মঞ্চের মুখপাত্র, জুলাই আন্দোলনের সম্মুখ সারি যোদ্ধা ওসমান হাদি আইসিইউতে আছে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। পুরো বাংলাদেশ পন্থার মানুষ যারা আছে তাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমি শুক্রবারই ঢাকা মেডিকেলে ওসমান ভাইকে দেখতে গিয়েছিলাম। সেখানে আসলে তার দেখার মতো পরিস্থিতি ছিল না এবং তার যে বর্তমান সিচুয়েশন আপনারা সবাই জানেন। তো এখানে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমরা গভীর উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মাঝে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যেমন করে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করে খুন করে পরের দিন তার স্ত্রী কন্যাকে গণভবনে নিয়ে তার পরশ মাখা স্নেহ দিয়ে বুঝাতেন, একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারের লোকজনকে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন। আমরা তো এই সান্ত্বনা চাই না, এদেশের মানুষ তো সেই সান্ত্বনা চায় না। যেখানে শুক্রবার দিন বিজয়নগরের মতো রাজধানী গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে প্রকাশ্যে গুলি করার পর সেই শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর পল্টন থেকে মিরপুর থেকে আশুলিয়া থেকে গাজীপুর থেকে ময়মনসিংহ এবং পরবর্তীতে সেই সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যায়। আর এদেশের মানুষ আপনার কাছে অ্যাকশন চায়। এদেশের মানুষ চায় না শেখ হাসিনার যেই দুষ্ট চরিত্র আপনার প্রতিচ্ছবি হিসেবে দাঁড়াক। আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি তার বর্তমানে অ্যাক্টিভিটির মাধ্যমে। প্রায় শুক্রবার এই ঘটনা ঘটলো, আজকে সোমবার আপনাদের সাথে কথা বলছি, প্রায় 4 দিনের মাথায় এখন পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে একটা তথ্য আমরা ঠিকমতো পাই নাই। কোনো যারা হামলাকারী তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। একটা ভঙ্গুর রাষ্ট্রের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে রাষ্ট্রের একজন দায়িত্ববান কর্মকর্তা আছে, উপদেষ্টা রয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কাছে আপনারা প্রশ্ন করেছিলেন ওসমান হাদির যে তাকে গুলি করেছে, তিনি বলতেছেন আলু ভালো বাম্পার ফলন হচ্ছে। এরকম একটা অপদার্থ অর্থ উপদেষ্টা এদেশের 18 কোটি মানুষের স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারবে না। আমরা আজকে ছাত্র অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন থেকে আমরা 5 দফা দাবি জানাতে চাই। 1, অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। একই সাথে প্রধান উপদেষ্টার
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকেও পদত্যাগ করতে হবে। আমরা দেখতে পেয়েছি তাকে নিয়োগ করা হয়েছে পুলিশে ফাংশন করার জন্য, কিন্তু আমরা দৃশ্যমানভাবে গত 1.5 বছর ধরে পুলিশের কোনো ফাংশন দেখতে পাই নাই। কিছুদিন আগে 15ই জুলাই গত বছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসিজরা হামলা চালিয়েছিল তাদেরকেই পুলিশ ক্যাডার তারা সুপারিশ করেছে। এখনও পুলিশের বিভিন্ন স্তরে ডিআইজি, পুলিশ সুপার, এডিশনাল এসপি বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের ক্যাডার যারা রয়েছে তাদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে, তাদের স্বপদে বহাল রাখা হয়েছে। তা আমরা মনে করি তার ন্যূনতম নৈতিকতা নাই তার সেই পদে বহাল থাকার। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একদিকে ওসমান হাদির প্রতি সরকার যে কঠোর ভাষায় হামলাকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে, কিন্তু আমরা অ্যাকশন দেখতে পাচ্ছি না। অন্যদিকে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর ভারতীয় চর জাতীয় পার্টিকে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বলছে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে বলতে চাই, অনতিবিলম্বে ফেসিবাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। একই সাথে আমরা যেই তথ্য আপনাদের মাধ্যমে পেয়েছি যে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে যারা গুলি করেছে ফয়সাল করিম, মাসুদ এবং আলমগীর তারা ভারতে অবস্থান করছে। একই সাথে আপনারা গত 30 নভেম্বর রবিবার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে 2 জন কৃষককে বিএসএফ তুলে নিয়ে রাতভর পিটিয়ে হত্যা করে তাদের পেট কেটে সেখানে বালু দিয়ে সেই পদ্মার চরে বাসি দেওয়া হয়েছে। একসাথে চুয়াডাঙ্গা, মেহেরপুর বিভিন্ন জায়গায় গত 10 দিনে আমরা 4 জন বাংলাদেশি নাগরিককে বিএসএফ কর্তৃক হত্যার শিকার হতে দেখেছি। কিন্তু আবারও খুব উদ্বেগের বিষয়, শেখ হাসিনার সময় আমরা দেখতে পেয়েছি যে আমরা ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। আমরা চেয়েছিলাম এই বর্তমান উপদেষ্টা জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানের 2000 অধিক শহীদের রক্তের বিনিময়ে যে উপদেষ্টা দাঁড়িয়েছে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার যেই কাজ করার কথা ছিল তা করতে পারে নাই। আমাদের 4 জন নাগরিককে তারা বিএসএফ হত্যা করেছে। এখন পর্যন্ত আমরা একটা পতাকা বৈঠক হতে দেখি নাই। আমাদের ভারতীয় যে হাই কমিশনার আছে তাকে তলব করতে দেখি নাই। সর্বশেষ ওসমান হাদির যে সন্ত্রাসীরা গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করেছিল তারা ভারতে যে পালিয়ে গেছে। আমরা আগামী 72 ঘন্টার মধ্যেই ভারতের সরকারের প্রতি আহ্বান জানাবো, 72 ঘন্টার মধ্যেই ফয়সাল করিম, মাসুদ এবং আলমগীরকে বাংলাদেশে প্রেরণ না করলে এবং বিএসএফ কর্তৃক যে 4 জন নাগরিককে হত্যা করেছে তার যদি তদন্ত সাপেক্ষে বিচার না করা হয় তাহলে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। এদেশের মানুষ ভারতের বা দিল্লির দাসত্ব করার জন্য শেখ হাসিনার পরাজিত করে নাই। একই সাথে আমরা আবার বলতে চাই, আওয়ামী লীগ এখন যেখানে বিভিন্ন জায়গায় গাপটি মেরে বসে আছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভাঙচুর করা, ষড়যন্ত্র করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় গান পাউডার দিয়ে এবং ময়মনসিংহে একজন ঘুমন্ত চালককে আগুন দিয়ে হত্যা করেছে। আমরা এই আগুন দিয়ে হত্যা করার রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে পরিত্রাণ দিতে চাই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র নামে কোনো প্রার্থী যেন আগামী ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেক্ষেত্রে আমরা ইসির থেকে পরিপত্র জারি করার আহ্বান জানাই। একই সাথে গত 31 আগস্ট আপনারা দেখতে পেয়েছিলেন আমরা জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর যারা রয়েছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, যেই দাবিতে যেই ঘটনার প্রেক্ষাপটে হাসানুল ইনু, রাশেদ খান মেননরা আজকে জেলে আছে, সে একই দাবিতে বাংলাদেশে 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 28 সালে ভোট ডাকাতি নির্বাচন, 24 সালের ডামি নির্বাচন, পুরো বাংলাদেশের গণতন্ত্র হত্যার সাথে সরাসরি যারা জড়িত বিদেশি চাকর যাদেরকে বলা হয়, সে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আমরা 31 আগস্ট বিপিন নুরের নেতৃত্বে আমরা প্রোগ্রাম করেছিলাম। সেই প্রোগ্রামে আপনারা দেখেছিলেন ভিডিও ফুটেজ ছিল, সেখানে নূরকে কিভাবে পুলিশ সেনাবাহিনীর কর্মকর্তারা হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল। আমি সেখানে আহত হয়েছিলাম, 1 মাস চিকিৎসাধীন ছিলাম, কিন্তু গত 4 মাস হলো এখন পর্যন্ত সেই হামলার কোনো বিচার পর্যন্ত আমরা দেখতে পাই নাই। আমরা সেই হামলার বিচার দেখতে চাই। একই সাথে 31 আগস্ট নুরুল হক নূর, গত পরশুদিন আগের দিন ওসমান হাদি, এরপর হয়তো আমি নাহলে হাসনাত আবদুল্লাহ বা ফুয়াদ বা যে কেউ হতে পারে, বা বাংলাদেশের নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আশা করি এই যে আমাদের আজকে যে 5 দফা দাবি রয়েছে সেই 5 দফা দাবি বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষকে স্বস্তিদায়ক একটা পরিবেশ নিশ্চিত করতে হবে, যেই পরিবেশের মধ্যে দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে তফসিল হয়েছে, কোথাও কি উৎসবের আমেজ রয়েছে? যারা প্রার্থী রয়েছে তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন যাপন করছে, তারা কেউ কিন্তু তাদের নির্বাচনের পরিবেশ করতে পারছে না। এইরকম পরিবেশ যদি থেকে থাকে
প্রফেসর ইউনূস যিনি বারবার বলেছিলেন, জুলাই সনদ অনুষ্ঠানে বলেছিলেন যে আমি বাংলাদেশের ইতিহাসে গত 54 বছরে যে নির্বাচন হয় নাই, সবচেয়ে গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চাই, সেই নির্বাচন দিতে চায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইতিহাসে এরকম পরিবেশ যদি থাকে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী সংঘর্ষের লাশের নির্বাচন উপহার দেবে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। সুতরাং এই বিদ্যমান কাঠামোতে, বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে ন্যূনতম যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নাই, সেখানে এরকম বৃহৎ একটা কর্মযোগ্য জাতীয় নির্বাচন করার সুযোগ নাই। আমরা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের প্রতি আবারও আহ্বান জানাই, অনতিবিলম্বে যদি এই রাগ ক্ষোভ প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আপনি সাধারণ মানুষের রাগ ক্ষোভ না বুঝেন, তাহলে এই রাগ ক্ষোভের পুঞ্জীবিত হয়ে যমুনাও আমরা যদি দেখতে পাই, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি অব্যাহতি না দেন, তাহলে আমরা এদেশের ছাত্র জনতা যমুনাও ঘেরাও করব। আমার ভাইরা আইসিইউতে থাকবে, নিঃশ্বাস নিতে পারবে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, আর আপনি যমুনায় বসে আরামায়েশ করবেন, আমরা সেটা মেনে নেব না। এদেশের ছাত্র জনতা আপনাদের সেই ঘুম হারাম করে দিবে। আমরা আবারও আহ্বান জানাই,